কেমন আছো তোমরা সবাই? আশা করি আগের থেকে অনেক বেশি পজিটিভ আছো, সুস্থ আছো। কিছু মানুষকে অন্তত চিনতে পেরেছো কি, তাই তো? আগামী দিনগুলো তোমরা আরও মানুষ চিনতে পারো, আরও পজিটিভ থাকো, আর সমস্ত নেগেটিভিটির প্রাচীরকে একবারে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাও। খুব ভালো ভালো খবর তোমাদের জন্য অপেক্ষা করে থাকুক, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে রিডিংটা যেটা মেসেজ ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে তোমার বিরুদ্ধে প্রচুর প্রচুর অভিযোগের বন্যা বয়ে যাচ্ছে। কে অভিযোগ করছে? না, তোমার সেই প্রিয় ব্যক্তি, যে মানুষটাকে তুমি খুব পছন্দ করো, যে মানুষটাকে তুমি খুব ভরসা করো, বা যে মানুষটাকে তুমি একদিন ভেবেছিলে যে সে তোমাকে আগলে নেবে। হতে পারে সে পার্টনার, হতে পারে সে বন্ধু। মেবি এখন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা পরস্পর একসাথে থাকলেও পরপর অনেকগুলো বছর হয়ে গেছে বা মাস হয়ে গেছে, একসাথে থেকেও কোথাও যেন একসাথে নেই। কোথাও যেন একটা বড় বিরোধের প্রাচীর মাঝখানে এমনভাবে গড়ে উঠেছে যে নিজেরাই ভয় পাও যে হয়তো ও তোমার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকে এই নিয়েই মেন রিডিংটা। তার তরফের এনার্জি আজকে অ্যানালিসিস করব তোমার সম্পর্কে, এবং পরবর্তী যেরকম আসবে সেরকম বলবো। আগেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়। রিডিংটা সমস্ত ধরনের, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা কোনো রকম স্যাক্রিফাইসিং ওয়েতে বা এনার্জিতে রয়েছো, তোমাদের সকলের জন্য রিডিং। আর দ্বিতীয় কথা, যারা পার্সোনাল রিডিংয়ের জন্য, সেটা লাভ রিলেশনশিপ হোক, বাস্তু হোক, বা যে কোনো রকম পার্সোনাল কোনো কিছুর জন্য আমাকে বুক করতে চাইছো, তাদের বলি, এখানে তো একটা নাম্বার লেখা রয়েছে 8017358735, এই নাম্বারটা, অথবা আরেকটা নাম্বারও দেখবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আমি নাম্বারটা বলে দিচ্ছি, 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, আমার পক্ষে ফোন ধরা পসিবল হয়ে ওঠে না। কেমন? চলো দেখে নেব, আগে তার এনার্জিটা রিড করি, ঠিক আছে? চলো। সে বলতে চাইছে যে সে তোমাকে যতটা ভালোবেসেছিল, যতটা ভালোবাসে, তুমি সেটা কখনোই ঠিকমতো বুঝে উঠতে পারোনি বা বোঝার চেষ্টাই করোনি। সে সবসময় তার হাতটা বাড়িয়ে রেখেছিল তোমার দিকে, বা এখনও রেখেছে, কিন্তু তুমি নাকি তোমার অভিমানে তোমার চাওয়া পাওয়া এগুলো পূর্ণ করতে গিয়ে তুমি তার হাতটা ধরার চেষ্টাই করোনি, এমনকি দেখোনি পর্যন্ত। শুধু শুধু নিজের মন গড়া কিছু কথার দ্বারা তুমি তাকে বেঁধে গেছো। তার মনে ভীষণ বিঁধেছে, সেটা তুমি কখনোই বোঝোনি। হ্যাঁ, সে একটা ভুল করেছিল। সে তার আর তোমার মাঝে একটা প্রাচীর কোনো একটা সময় তৈরি করে দিয়েছিল, কিন্তু তার বক্তব্য, তুমি কেন তখন সেই সময় এই প্রাচীরটা ছিঁড়ে তাকে তোমার দিকে আনোনি? ক্ষণিকের ভুল তো প্রত্যেকটা মানুষই করে, কিন্তু তার জন্য কি তাকে এরকম অবহেলিত ছেড়ে দিতে হয়? পরবর্তীতে যখন সে বুঝেছে
হ্যাঁ, সে তার লজ্জা শরম সমস্ত কিছু ভেঙে কখনো তোমায় বলতে পারেনি যে আমি ভুল করেছি, কিন্তু সে তোমার কাছে আসার চেষ্টা করেছে, তোমাকে বোঝানোর চেষ্টা করেছে, তোমাকে বলার চেষ্টা করেছে। তখন তুমি তোমার অভিমান দেখিয়েছো। কেন? তুমি তোমার অভিমানটা না দেখিয়ে সেই সময় তো তাকে একটু সুযোগ দিতে পারতে। কোনোদিনই তুমি নাকি তাকে বুঝতে চাওনি। তোমার নিজের ভালো লাগাটাকেই তুমি সব সময় প্রাধান্য দিয়েছ। তুমি কখনো জানতেই চাওনি যে আসল ফ্যাক্টটা কি। সেই সুযোগটা কাজে লাগিয়েছিল তোমারই পরিবারের লোকেরা, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, যাদেরকে তুমি অপার 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 বিশ্বাস করে তোমার মনের সমস্ত কথাবার্তা তুমি তাদের সঙ্গে শেয়ার করেছিলে। এমনকি আমার সম্পর্কে যে কথাটা বলার নয় সেই কথাটা পর্যন্ত তুমি তাকে বলেছিলে। এখন কি তুমি আদৌ বুঝতে পেরেছো যে তুমি সেদিন কত বড় ভুল করেছিলে? আমি তোমাকে কোনোদিন বেঁধে রাখতে চাইনি, তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, তাই তোমাকে একটা জেমের মতন, একটা রত্নের মতন তোমাকে আমি আগলে রাখতে চেয়েছিলাম। ঠিক একটা হিরেকে যেরকমভাবে আংটির মধ্যমণি করে আংটির মধ্যে পরা হয়, আমি তোমাকে সেরকম মধ্যমণি করে রাখতে চেয়েছিলাম। দুনিয়া যাতে তোমাকে নিয়ে ছিনিবিনি না খেলতে পারে সেই চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি কোনোদিন আমায় বোঝারই চেষ্টা করলে না। তুমি একবারও ভাবলে না যে আমি একটা সময় এমন কোনো কিছু করিনি যা তোমার কাছ থেকে আড়ালে থাকতো, বা কোনো কিছু, বা যে সময় তুমি মনে করেছিলে আমি তোমার সবচেয়ে ভরসার যোগ্য, সেই সময় তো তোমার একটা বারের জন্য কখনো মনে হয়নি যে আমি তোমার ভরসার যোগ্য নই। তাহলে ব্যাস একটা কথা, কয়েকটা মাস, কয়েকটা দিনের এত এত পরিবর্তন, একটু আমায় সুযোগ দিতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার এনার্জিতে এতটা পর্যন্ত এলো, সিরিয়াসলি আমার মাথা ধরে গেছে। যাই হোক, ঠিক আছে, তোমাদের জন্য এই মেসেজ রিডিংটা রাখলাম, তার ভাবনা চিন্তা। কিন্তু এই ভাবনা চিন্তার মধ্যে সেখানে দাঁড়িয়ে যেটুকুনি জিনিস পেলাম, যে এটা কিন্তু সে তার মন থেকে বলছে যখন সে কারোর থেকে ধাক্কা পাচ্ছে। সমস্ত দায়ভারটা অ্যাজ ইফ যেন সে তোমার ওপর চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু সে কিন্তু জানে যে সে কোনো একটা সময় সে নিজে ভুল করেছিল, এবং বিশাল বড় ভুলই করেছিল। যে ভুলটা সেটা কিন্তু এখনো পর্যন্ত তার জীবনের সঙ্গে জড়িত রয়েছে, এটা বুঝতে পারলাম। কিন্তু সে কখনো নিজের ভুলটা দেখতে চাইছে না। সে চাইছে সমস্ত রকম সাস্টেনার, সমস্ত রকম ক্ষমা চাওয়া বলো, ভুল বোঝা বলো, কোনো ভুল করার যে একটা হয় না দায়ভার স্বীকার করা, সেটা বলো, সমস্তটাই যেন তুমি করো, এটা চাইছে। মানে ডেস্ট্রয় করবে সে, কিন্তু বদনামটা আসছে তোমার ঘাড়ে। তুমি কিন্তু অনেক চেষ্টা করেছো সমস্ত কিছু ধরে রাখার,
ঠিক আছে, কিন্তু আজকে তুমি অভিযুক্ত হচ্ছ একজন ডেস্ট্রয়ারের নামে। এটা তার মহত্ব, সে এরকমটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস সত্যি, যে সে কিন্তু এখনো তোমাকে পছন্দ করে বা তোমাকে চায়, কিন্তু সে নিজে এসে কদাপি বলবে না, কারণ তার মান সম্মানটা তার থাকতে হয়। আর একটা জিনিস যেটা আমি তার এনার্জি রিড করার সময়, তার তোমার প্রতি মানসিকতা রিড করার সময় পেলাম, যে তুমি কারোর কাছে, তোমার পরিবারের কারোর কাছে, হতে পারে সে তোমার বন্ধু, হতে পারে তোমার মা বা তোমার পরিবারের কেউ, যার কাছে তুমি নিজেকে ভীষণ সুরক্ষিত মনে করো, তার কাছে তুমি সমস্ত কিছু যে খুলে বলো, সেটা তার একদমই পছন্দ না। হয়তো হয়তো সেই ব্যক্তিটাকেই ওর পছন্দ না, এবং এই মানে তোমার এই ব্যক্তি তার ঘাড়ে সমস্ত রকম দোষটা চাপিয়ে দিতে চায়, যে অ্যাজ ইফ সে মাঝখানে এসে পড়েছিল বলে, বা তুমি তার সঙ্গে কমিউনিকেট করেছিলে বলে আজকে সে তোমার থেকে আলাদা। তুমি একটা কোনো এখানে আমি যেটা পাচ্ছি আমি সেটা বলছি, যে তুমি কোনো একটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিছু সময় কোনো সিদ্ধান্ত নিয়েছিলে, যে এই বক্তব্যটা আমি বা এই জায়গাটা আমি তার সঙ্গে শেয়ার করব না। এটা সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিলে যে কোনো রকম আর ম্যাসিভ গণ্ডগোল না হোক, কিন্তু সেটা না তার কাছে একটা হাতিয়ার হয়ে গেছে। সে প্রত্যেকটা সময় এটাকে নিজের সপক্ষে একটা মতামত হিসেবে বিবেচনা করে, যে যদি তোমার কাছে এরকম ব্যাপারটা না হতো, তাহলে আজকে সে তোমার জীবনের সেই সর্বেসর্বার জায়গায় থাকতো, এবং তোমাকে ঠিক যেভাবে সে মেনটেন করছিল, যেভাবে সে তোমাকে চালাতে চেয়েছিল, সেভাবেই আজকে তোমাকে চালিয়ে নিয়ে যেত। বেসিক্যালি এই ব্যক্তি ঠিক আছে, অভিমান বা সবাই সমস্ত কিছু বলতে পারে না, আমি ভুল করেছি এটা স্বীকার করার জন্য একটা বড় একটা কলিজার দরকার হয়, সেটাও সবার থাকে না। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে প্রভুত্ব করার যে একটা নেশা, যে আমি যেটা বলবো সেটাই হবে, তার বাইরে কোনো কিছু হবে না। আমি তোমাকে যদি বলি এখান থেকে উঠে ওখানে গিয়ে বসো, তুমি এখান থেকে উঠে ওখানে গিয়েই বসবে। এই যে মাঝখানে কোনো একজন ব্যক্তি যে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি কি করছো, এটাই কি তোমার করার কথা, ইত্যাদি ইত্যাদি, সেই ব্যক্তি কোথাও এসে এর যে চিন্তাধারা বা এর যে তোমাকে চালানোর ইচ্ছে, যেভাবে চালানোর ইচ্ছে, সেই জায়গাটাতে কোথাও বাধা দিয়ে দিল না। তো এটা তো তার কোনোভাবে পছন্দ হবে না। সে তো ভালোবাসতো তোমাকে নিয়ে খেলতে, একদম এমন একটা জায়গায় নিয়ে গিয়ে তোমাকে একদম পৌঁছে দেবে যেটা একদম ডেড এন্ড, এবং যেখানে থেকে তুমি যা কিছুই করতে চাও না কেন, তার জন্য তোমাকে ডিপেন্ড করতে হবে তার ওপর, সেই মানুষটার ওপর। আর মাঝে এই ব্যক্তি হতে পারে তিনি তোমার থেকে বয়সে বড় বা তোমার সমবয়সী, যিনি হোক না কেন, কারণ এখানে এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, তো এখানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু আমি এখানে পাচ্ছি যে তোমাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন সে মানসিক দিক থেকে, যেখানে তোমাকে তিনি তৈরি করতে চেয়েছেন একটা পর্বতের মতো, যেখানে তুমি তোমার সামনে যাই বাধা আসুক না কেন, সেই বাধাটাকে তুমি অতিক্রম করবে এবং তুমি সেই পর্বতের শিখরে দাঁড়াবে। ঠিক আছে, তোমার নিজের বুদ্ধিতে তুমি চলবে। সেখানে এই ব্যক্তি তোমাকে কোনোদিন তোমার নিজের বুদ্ধিতে চলতে দেয়নি। ইনফ্যাক্ট তুমি যখনই কোনো তোমার নিজের বুদ্ধিকে আশ্রয় করে চলতে গেছো, তখনই তার মধ্যে হাজারটা ভুল দেখিয়েছে, নিজেকে সর্বেসর্বা বলে বারবার জাহির করেছে।
দ্য শেপ শিফটার। তোমার জীবনের সম্পূর্ণ মানচিত্রটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল সে। তোমার মুখে তার সম্পর্কে কোনো খারাপ কথা শোনা বা তার সম্পর্কে কোনো সত্যি কথা শোনা তার পক্ষে সম্ভব ছিল না। এমনকি সে এমন একটা মানসিকতার যে তার সম্পর্কে কেউ যদি কোনো খারাপ কথা বলে সে তৎক্ষণাৎ তার কাছে খারাপ হয়ে যায়। ভালো করে খেয়াল করে দেখো, এদিকে বাঘের মতন একটা অংশ দেখা যাচ্ছে, এদিকে আরেকটা মুখোশ, এদিকে আরেকটা চোখ। মানে ওর এইরকম একটা মানসিকতার মানুষ, যার জন্য জম তার জন্য জম, যার কাছে পারে সাহস দেখাতে তার কাছে সাহস দেখায়, আবার যার কাছে একদম মানে ভিজে বেড়াল হয়ে যেতে হয় তার কাছে ভিজে বেড়াল হয়ে যায়। এবং এটা কিন্তু সে করে তারই বাড়ির কোনো মানুষের কাছে, আমি এখানে যেটা পাচ্ছি তার কাছে কিন্তু ভিজে বেড়াল। সেখানে বিনয়ের অবতার, কিন্তু এই বিনয়ের অবতার সে তোমার সামনে কখনো হয়নি। তার কারণ হচ্ছে তুমি ভীষণ সোজা সরলভাবে কথাবার্তা বলো, তুমি কখনো তার উপর চেঁচিয়ে কথা বলে নিজেকে কিছু জাহির করতে চাওনি, তাই সে মনে করেছিল তোমার কাছে সে রাজা। তুমি কখনোই তার মুখের ওপর কোনো রকম বক্তব্য রাখবে না, এটাই তার আশা ছিল। এবার এটা বলছে যে সেই ব্যক্তির জন্য তুমি তাকে বুঝলে না বা তাকে চিনলে না বা এই করলে না ওই করলে না সেই করলে না, হাজারটা কিছু তোমার ওপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে সেই ব্যক্তি না আসলেও তুমি এর ওপর যে বিরক্তটা হয়েছিলে, কারণ এই একটা পয়জনাস পার্সন, একটা বিষাক্ত ব্যক্তি। এই জন্য বলছি যে যে মানুষটা আরেকটা মানুষকে স্বাধীনভাবে দাঁড়াতে দিতে চায় না, যে মানুষটা সবসময় চায় তুমি আমার তাবেদারি করবে, যে মানুষ সবসময় চাইবে যে আমি যা বলবো, আমি যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে চলবে, সেইভাবে থাকবে, সেইভাবে পড়বে, সেইভাবে খাবে, তোমার নিজস্ব কিছু গড়ে উঠবে না, তুমি তোমার নিজের মতন করে একটু শ্বাস নিতে পারবে না, সেই মানুষ আর যাই হোক, কতটা মানুষ বলার যোগ্য আমি জানি না, যাই হোক, কিন্তু হ্যাঁ আজকেও সে তোমার কথা ভাবছে। মেবি কারো কারোর জনের ক্ষেত্রে পাচ্ছি এদের মানসিকতা পরিবর্তিত হবে, কিন্তু এখনো হয়নি। ঠিক আছে, এখনো সে কিন্তু ওই জায়গাটা থেকে বেরোয়নি। ইয়েস, তার ভিশনে পরিবর্তন হবে, এখনো কিন্তু সে ওই জায়গাটা থেকে বেরোয়নি যে তুমি কোনো ভুল করনি বা সে কোনো ভুল করেছে, এই জায়গাটাতে সে এখনো আসেনি। কিন্তু কারো কারো ক্ষেত্রে পাচ্ছি এই জায়গাটাতে তার ভিশন খুলবে, খুলবে, সে আসবে এই জায়গাটাতে এবং নিজেকে নিয়ে আসবে, ওই জায়গাটাতে নিজেকে নিয়ে আসবে। ইয়েস, জেনোসিস। পাবে তুমি। এই কার্ডটা প্রথমে এসছিল, তুমি তার হাত ধরোনি, এখন তার মধ্যে এটা রিভার্স ঘটবে, তার মধ্যে সেই জ্ঞানের আলোটা আসবে যে সে কি ভুল করেছে এবং সে এবার এগিয়ে আসবে তোমার হাত ধরার জন্য। তুমি যে কখনো কারোর দিকে এগোওনি, তুমি যে কখনো অন্য কারোর কথা ভাবোনি,
সেটা প্রুফ হওয়ার সময় চলে এসছে। আমি একটু দেখে নেব, কয়েকটা গ্রুপ দেব, গ্রুপ দিয়ে একটু দেখে নেব যে এই মুহূর্তে, কারণ এটা বললাম আমি আগেই যে কমন জেনারেল কালেকটিভ রিডিং, তো একটু দেখে নেব যে এই মুহূর্তে কার কার লোক বা কার কার মানুষ কি কি বলছে। আমি 3টে গ্রুপ দেব, আগে গ্রুপ সিলেক্ট করে নাও, ঠিক আছে, তারপরে বলছি। দেখে নি, এটা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, ওকে। কমন পরে যদি মনে হয় তো নেব। গ্রুপ 1, you never gave me importance that I was seeking. I think now it's too late. কি রিডিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তো? যারা গ্রুপ 1 সিলেক্ট করেছিলে, তুমি কখনো তাকে সেই ইম্পর্টেন্স দাওইনি যেটা সে পেত, যেটা তার পাওয়ার অধিকার ছিল, এবং সে এখন মনে করছে যে এখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু বিলিভ মি, এর একটু দেরিতে হলেও এই গো ভাঙতে বাধ্য। যারা গ্রুপ 2 সিলেক্ট করেছো, I am not loyal towards you, guilt is taking me away. বলছিলাম না কিছু কিছু জনের ক্ষেত্রে এখনই অনেক চেঞ্জেস আসতে শুরু হয়েছে। যারা গ্রুপ 2 সিলেক্ট করেছো, তোমাদের পার্সন অভিমান এখনও রয়েছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে যে সে কিছু ভুল করেছিল। সেই যে দোষটা, সেই যে ভুলটা, সেই ভুল কিন্তু তাকে অনেকটা দূরে নিয়ে যাচ্ছে, এবং সে বুঝতে পারছে না যে তোমার সঙ্গে কিভাবে সে মিট করবে, কিভাবে সে তোমার কাছে আসবে, বা কিভাবে তোমাকে সে বলবে। কিন্তু তার মনে এই মুহূর্তেও কিন্তু তুমিই আছো। যে গ্রুপ 3 সিলেক্ট করেছো, your dream are different than my desire, let's figure out together. দেখো, এও কিন্তু চাইছে যে একসাথে মিলে কিছু একটা করতে। এ বলছে যে তোমার আর তার যে ভাবনা চিন্তা সেগুলো একটু আলাদা, ঠিক আছে, তোমার চাহিদা তার চাহিদা এগুলো আলাদা, তোমাদের স্বপ্ন আলাদা, কিন্তু তোমরা যদি একসাথে মিলে বসে ফিগার আউট করো তাহলে মানে অনেক কিছু সলভ হতে পারে। দেখো, এখানে 3টের মধ্যে যারা গ্রুপ 1 সিলেক্ট করেছো তাদের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই যে বেশ কিছুটা দেরি আছে। তো এখানেও কিন্তু কিছু স্পেল ওয়ার্ক তোমাদেরকে তাড়াতাড়ি কাছে আনতে পারে। আর এখানের মধ্যে তোমরা নিজেরাও কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারো, অথবা ম্যানিফেস্টেশন, বেলিফ ম্যানিফেস্টেশন বা 11-11 ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করো যারা গ্রুপ 2 আর গ্রুপ 3 সিলেক্ট করেছো। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পার্টনার অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। ওকে, তো এটা ছিল। আর একটু দেখে নেব কমন কি আসছে সবার জন্য। I know my mistake, but sorry, this time I won't accept them because of my ego. পরিষ্কার, ক্লিয়ার, এটা প্রত্যেকের জন্য কিন্তু প্রযোজ্য। প্রত্যেকেই বুঝতে পারছে যে তারা ভুল করেছে, প্রত্যেকেই বুঝতে পারছে যে তাদের গণ্ডগোল হয়েছে, কিন্তু তারা তাদের ইগোর কারণে, তারা তাদের অভিমান, তারা তাদের অহংকার, এই সমস্ত কারণে তারা কোনোভাবেই এসে কিন্তু তোমার কাছে বলতে পারছে না। সেটা 1 হোক, 2 হোক কি 3 হোক। 1-এর ক্ষেত্রে একটু বেশি রিগোরাস হয়ে বসে রয়েছে, 2-3 ক্ষেত্রে একটু কম, কিন্তু তারাও কিন্তু সামনে মোটেও এখনই আসতে চাইছে না। You think you are always right, which makes difficult to express my feelings. এখন কেউ কেউ এটাও ভাবছে যে আমি যদি গিয়ে সামনে দাঁড়িয়ে যদি বলার চেষ্টাও করি, বা আমি যদি কোনোভাবে কোনো বার্তা পাঠানোর চেষ্টাও করি কারোর মাধ্যম দিয়ে, সেখানেও তো তুমি এতটাই ইগো রাখো, বা তুমি এতটাই নিজেরটা বোঝো, নিজের সব কিছু ঠিক বলে মনে করো যে তুমি তোমার মতন করে সমস্ত কিছুর বিশ্লেষণ করবে, তোমার মতন করেই সমস্ত কিছু বলবে, তুমি আমারটা বোঝারও চেষ্টা করবে না, কোনো কিছুই চেষ্টা করবে না। তোমার
বক্তব্যটা তুমি এত বেশি এক্সপ্রেস করবে যে আমার বক্তব্যটা তোমাকে বোঝানো, আমার ফিলিংসটা তোমাকে বোঝানো মুশকিল হয়ে যাবে। এটা তোমার বিরুদ্ধে একটা বড় রকম মানে বক্তব্য তার তরফ থেকে। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, সো মুভিং অ্যাওয়ে ফ্রম ইউ। এটাও তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে এসে কথাবার্তা বলতে গেলে হ্যাঁ তুমি তার ফিলিংস এক্সপ্রেস করতে দেবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু তোমাকে সে হার্ট করতে চায় না। মানে আবার যখন কথাবার্তা তুই তোকারি ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যাবে, তখন এমন কিছু কথা চলে আসতে পারে যে কথাতে তুমি আবার নতুন করে হার্ট হলে, ঠিক আছে। কিন্তু দেখো সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস খেয়াল করো, সে কিন্তু কোথাও এখনো মনে করছে যে তোমার কাছে তার জন্য জায়গা আছে। হ্যাঁ, সে কিন্তু এখনো এটা মনে করছে, এটা ভালো করে খেয়াল করে দেখো যে তোমার কাছে এখনো তার জায়গা আছে। মানে তোমার কাছে যেমন তার জন্য স্পেস আছে, ইকুয়ালি তার কাছেও কিন্তু তোমার জন্য স্পেস আছে। এটা লক্ষ্য করার মতন একটা জিনিস, ঠিক আছে। সে কিন্তু তোমারই ওয়েট করছে, কিন্তু তোমাকে চাইছে যে তুমি মাথা নত করে আসো, অ্যাকসেপ্ট করো তাকে। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যেভাবে লাইক করছো, শেয়ার করছো, চ্যানেলে ডোনেট করছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো।